আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আজকে আমরা ম্যাথের আরও একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা জিওমেট্রি নিয়ে আলোচনা করব এবং জিওমেট্রির খুব এলিমেন্টারি যে পার্টগুলো আছে, যেগুলো আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, জেনে আসছি, সেই জিনিসগুলো আমরা একটু রিক্যাপ করব। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার ভিতরে থাকবে রেখা, তারপরে থাকবে বিন্দু, তারপরে কোণ, ত্রিভুজ এবং এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন যেগুলো বিগত বছরে এসেছে সেই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে আলাপ করব। এই বিষয়গুলো আপনারা আপনাদের পাঠ্য বইয়ে বিভিন্ন সময়ে সেই ক্লাস 3 থেকে শুরু করে এসএসসি পর্যন্ত দেখে এসেছেন, কিন্তু আপনারা হয়তো অনেক সময় এই জিনিসগুলা সেভাবে খেয়াল করেননি, কিংবা হয়তো আপনাদেরকে পরীক্ষায় পাশ করার স্বার্থে বা ভালো রেজাল্ট করার স্বার্থে এই জিনিসগুলো দরকার হয়নি, কিন্তু সরকারি চাকরির পরীক্ষায় এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন এসে থাকে। সো কাজেই এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে একটু আপনাদেরকে রিক্যাপ করাবো। তা আমরা আজকে কথা বলবো হচ্ছে কি জ্যামিতির কিছু মৌলিক বিষয় নিয়ে। আমি জানি যে জ্যামিতি বিষয়টা আপনাদের অনেকের কাছেই কিন্তু বেশ অপছন্দের ছিল, তো আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদেরকে এই জিনিসগুলো একটু মানে মজারভাবে উপস্থাপন করতে। তো চলুন আমরা শুরু করি। আমরা প্রথমেই যে জিনিসটা দেখব যে রেখা, রেখাংশ, রশ্মি, এই জিনিসগুলোর নাম আপনারা সবাই জানেন, কিন্তু আপনাদের অনেকেই রেখা এবং রেখাংশ এদের ভিতর পার্থক্য বলতে পারবেন না। আবার রশ্মি, এটার সাথে রেখার তফাৎটা কি এটা বলতে পারবেন না। যেমন দেখেন, আমি এখানে বলে দিয়েছি যে রেখার শুরু বা শেষ নেই, রশ্মির শুরু আছে শেষ নেই, আর রেখাংশের শুরু ও শেষ উভয় আছে। মানে এটা যদি আমি রেখার কথাই যদি বলি, প্রথমে রেখার ডেফিনেশনটা হচ্ছে একটা বিন্দুর সঞ্চার পথ বা বিন্দুর চলার পথকে বলা হচ্ছে রেখা। রেখাটা হয় অসীম এবং এই চলার পথটা যদি হয় সোজা তাহলে এটাকে বলা হয় সরল রেখা, চলার পথটা যদি হয় আঁকা বাঁকা তাহলে এটাকে বলা হয় বক্ররেখা। মানে এটা আপনি যদি মনে করেন এভাবে করে আপনি রেখা টানতে থাকেন তাহলে এটা অনেক দূর পর্যন্ত চলে যাবে, এটা আপনার কোনো নির্দিষ্ট সীমা নাই। কিন্তু রশ্মি যদি আমরা বলি, রশ্মির ক্ষেত্রে এটা হবে, এটার হচ্ছে একটা প্রান্ত বিন্দু আছে এবং এখান থেকে এটা হচ্ছে যাচ্ছে একদিকে, সেটা স্টপ। যেমন রেখার ক্ষেত্রে যদি বলি, রেখার ক্ষেত্রে হচ্ছে দুই দিকে হচ্ছে চলমান ছিল, কিন্তু রশ্মি হচ্ছে আমি একদিকের স্টার্টিং পয়েন্টে জানি, কিন্তু আরেক দিকে সেটা কি করবে, সেটা চলতে থাকবে, তার কোনো প্রান্তবিন্দু থাকবে না। এটা হচ্ছে রশ্মি। আর রেখাংশ যেটা, রেখাংশটা হয়েছে এরকম, তার শুরু এবং শেষ উভয়ই আছে। এখন আপনাকে যদি আমি চিত্র দিয়ে বলি যে বলেন তো চিত্রের ভিতরে কোনটা রেখা, কোনটা রশ্মি, কোনটা রেখাংশ, তাহলে আপনার কিন্তু এই জিনিসটা জানা উচিত বা পারা উচিত। যেমন এই যে এটা 3 নম্বরটা হচ্ছে রেখাংশ, 2 নম্বরটা হচ্ছে রশ্মি, আর 1 নম্বরটা হচ্ছে রেখা। তো এই জিনিসটাই আমরা অনেকেই ভুল করে থাকি। এরপরে রেখা সংক্রান্ত আমাদের কথাবার্তা এখানেই মোটামুটি শেষ। এরপরে হচ্ছে আমাদের কোণ। কোণ বলতে কি বোঝায়? কোণের খুব বেসিক একটা ডেফিনেশন ছিল, মানে দুইটা সরল রেখা যদি একত্রে মিলিত হয় বা ছেদ করে তাহলে ওই মিলিত স্থানে তাদের মাঝখানে একটা কোণ উৎপন্ন হয়। তো কোণ বিভিন্ন রকমের কোণ হয়। তো কোণের বিভিন্ন রকমের কোণ যেমন হচ্ছে, আমরা যদি বলি সবচেয়ে পরিচিত হচ্ছে এক সমকোণ, যেটার পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। আবার দুই সমকোণের পরিমাণ হচ্ছে কত, 180 ডিগ্রি। তো কোণকে আমরা যেমন ডিগ্রিতে প্রকাশ করেছি, এছাড়া কোণটাকে হচ্ছে আমরা রেডিয়ানেও প্রকাশ করতে পারি। রেডিয়ান নিয়ে আমরা বিস্তারিত যখন আমরা ত্রিকোণমিতি করব তখন হয়তো আমরা এটা আলোচনা করব। সো কোণের হচ্ছে বিভিন্ন প্রকার হয়, যেমন প্রকারগুলো কি হয়, এটা হচ্ছে পরিমাপ ভেদে হতে পারে এবং অবস্থান ভেদে হতে পারে। পরিমাপ ভেদে কি হতে পারে, যেমন আমরা বললাম এক সমকোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি, তার মানে কি আমি হচ্ছে এটা পরিমাপটা আমরা মূল করেছি 90 ডিগ্রি এটার পরিমাপ। আবার দুই সমকোণ বা এক সরল কোণ যেটাকে বলা হয়, দুই সমকোণ এটাকে বলা এক সরল কোণ, এটার পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি। তো এই যে পরিমাপ ভেদে হচ্ছে সমকোণ যেমন 90 ডিগ্রি, সরল কোণ 180 ডিগ্রি, সূক্ষ্মকোণ যেটাকে হচ্ছে 90 ডিগ্রির চাইতে কম, আবার স্থূলকোণ যেটা 90 ডিগ্রির চাইতে বেশি, প্রবৃদ্ধ কোণ হচ্ছে যেটা 180 ডিগ্রির চাইতেও বেশি। পূরক কোণ কি বলে? পূরক কোণ বলে যে দুইটা কোণের সমষ্টি যদি হয় 90 ডিগ্রি তাহলে এটা একে অপরকে বলা হচ্ছে পূরক কোণ। মানে হচ্ছে কোণ এ আর হচ্ছে কোণ বি, এই দুইটার সমষ্টি কত হবে, 90 ডিগ্রি হলে এই কোণ এ এবং কোণ বি এই দুইটাকে একে অপরের পূরক কোণ বলা হয়। আবার সম্পূরক কোণ কাকে বলে?
যদি এই কোণ এ আর কোণ বি মনে করেন যে দুইটা কোণ তাদের সমষ্টি যদি হয় হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটাকে বলা হচ্ছে সম্পূরক কোণ। তো এইভাবে হচ্ছে পরিমাপ ভেদে হচ্ছে আমরা বিভিন্ন প্রকার কোণ সম্পর্কে জানলাম, যেগুলো দিয়ে আমাদের বিভিন্ন প্রশ্ন এসে থাকে। আবার দেখেন অবস্থান ভেদে যদি আমি বলি, বিপ্রতীপ কোণ, সন্নিহিত কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ, অন্তস্থ কোণ, এরকম বিভিন্ন রকমের কোণ আছে। যেমন আমরা যদি বিপ্রতীপ কোণ চিন্তা করি, বিপ্রতীপ কোণের বিপ্রতীপ কোণ কি হবে? এই যে যেমন ধরেন যে দুইটা রেখা একে অপরকে ছেদ করেছে, এই কোণটা আর হচ্ছে এই কোণটা, মানে এ ও বি, তাহলে অ্যাঙ্গেল এ ও বি আর অ্যাঙ্গেল সি ও ডি, এরা হবে হচ্ছে বিপ্রতীপ কোণ। এবং এদের মূল কথাটা কি, এই দুইটা কোণের শীর্ষ একই ও বিন্দুতে, এবং এই কোণ দুটা কি হবে? পরস্পর সমান হবে। আবার একইভাবে আমরা যদি বলি সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ কি হবে? ধরেন যে দুইটা কোণ এই যে একটা কোণ এবং এই যে আরেকটা কোণ, এই যে এ ও বি এবং এ ও সি, এদের দুইটার মধ্যে কি আছে? একটা কমন বাহু আছে। একটা কোণের কি থাকে? দুইটা বাহু থাকে। তার এই সন্নিহিত কোণের সংজ্ঞাটা হচ্ছে যে দুইটা কোণের একটা কমন বাহু থাকবে, তাহলে এই কোণ দুটাকে বলা হচ্ছে সন্নিহিত কোণ। যেমন এখানে হচ্ছে কি অ্যাঙ্গেল এ ও বি এবং অ্যাঙ্গেল এ ও সি সন্নিহিত। তো এরকম ভাবে হচ্ছে আমাদের সন্নিহিত বা বিপ্রতীপ কোণ এগুলা নিয়ে কাজ করতে হবে। আবার একান্তর কোণ, অনুরূপ কোণ, এখানে দুইটা সমান্তরাল সরল রেখা, দুঃখিত, দুইটা সমান্তরাল সরল রেখা, তো এদেরকে অন্য আরেকটা সরল রেখা, যেমন ধরেন যে এ বি আর সিডি দুইটা সরল রেখা, এটাকে হচ্ছে ই এফ সরলরেখা, যদি জি আর হচ্ছে এইচ বিন্দুতে ছেদ করলো, ছেদ করলে এই ছেদকের বিপরীত পাশে যে কোণগুলা থাকে এইগুলাকে বলা হচ্ছে একান্তর কোণ। মানে দুইটা সমান্তরাল সরলরেখা, এদেরকে আরেকটা তৃতীয় রেখা যদি ছেদ করে দুইটাকেই, তাহলে ছেদকের বিপরীত পাশে, যেমন এইখানে যদি বলি যে অ্যাঙ্গেল এ জি এন আর হচ্ছে অ্যাঙ্গেল ডি এন জি, তো এইগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে একান্তর কোণ। এবং একান্তর কোণগুলো কি হয়? পরস্পর সমান। একইভাবে আমরা যদি বলতাম যে ছেদকের একই পাশে অবস্থিত, কি কি আছে একই পাশে অবস্থিত? অ্যাঙ্গেল ইজিবি আর হচ্ছে অ্যাঙ্গেল জিএনডি বা ডিএনজি, যেটা আমরা করছিলাম। ছেদকের একই পাশে যেগুলো অবস্থিত সেগুলোকে আমরা বলে হচ্ছে অনুরূপ কোণ। এবং অনুরূপ কোণগুলোও কি হয়? পরস্পর সমান হয়। আপনারা এইরকম থিওরিয়াম ক্লাস 6-এ থাকতে দেখে আসছেন। তো আমরা জাস্ট এগুলো হচ্ছে একটু রিক্যাপ করছি। এরপরে আপনাদের হচ্ছে অন্তস্থ কোণ, বহিস্থ কোণ, শিরোকোণ, উন্নতি কোণ, অবনতি কোণ। উন্নতি কোণ, অবনতি কোণ এটা আমরা এখন ত্রিকোণমিতি করব, তখন আমরা দেখাবো। কেন্দ্রস্থ কোণ হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ থাকে যে কোনো একটা আবদ্ধ রেখার, যেখান থেকে হচ্ছে প্রত্যেকটার উপরে হচ্ছে সরলরেখা মানে লম্ব আঁকা সম্ভব হয়। এরপর হচ্ছে বৃত্তস্থ কোণ, মানে হচ্ছে বৃত্তের ভিতরে অন্তর্লিখিত যে কোণগুলো থাকে, তো সের ভিতরে হচ্ছে বৃত্তস্থ কোণ হচ্ছে মানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে চাপের উপরে যে কোণটা উৎপন্ন হয়। বৃত্তস্থ কোণটা হচ্ছে পরিধি বরাবর যেই কোণটা উৎপন্ন হয় চাপের উপরে। আচ্ছা, অর্ধবৃত্ত কোণ হচ্ছে যে অর্ধবৃত্তের উপরে যে কোণটা হয়। তো রৈখিক যুগল কোণ, যে পরস্পর যদি করা হয় তখন হচ্ছে রৈখিক যুগল কোণ, মানে দুইটা এমনভাবে হচ্ছে করা হলো যে এই যে এইরকম যখন, সরি, তো ধরেন এই যে
এই পাশে দুইটা আছে, যে দুইটা মিলে হচ্ছে এই দুইটা রেখাকে উভয় দিকে বর্ধিত করলে এই যে কোণটা আছে সেই কোণের সমষ্টি হচ্ছে এই দুইটা কোণের সমান, তখন এই দুইটা কোণকে বলা হচ্ছে রৈখিক যুগলকোণ। তো এরপর এছাড়া আমাদের যা আছে সেগুলো আমরা হচ্ছে করতে করতে আরো হচ্ছে প্র্যাকটিস হয়ে যাবে আমাদের মোটামুটি। তো আমাদের এরপরে কোণের পরে আমাদের যেটা চলে আসে যে আমাদের ত্রিভুজ। ত্রিভুজ আমরা জানি যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় হচ্ছে ত্রিভুজ। তো ত্রিভুজ হচ্ছে বিভিন্ন প্রকারের হয়, যেমন আমরা বলতে পারি বাহুভেদে ত্রিভুজ এবং কোণভেদে ত্রিভুজ। বাহুভেদে ত্রিভুজ আছে 3 প্রকার। এটা হচ্ছে মূলত বাহুর দৈর্ঘ্য অনুযায়ী হচ্ছে তাদেরকে হচ্ছে শ্রেণীবিভাগ করা হয়। প্রথম হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলা হয়? যার 3টা বাহুই সমান। এরপরে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ সেটা যার হচ্ছে 2টা বাহু সমান আরেকটা বাহু অসমান, সেটা বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। আর তৃতীয় যেটা সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, মানে যার 3টা বাহুর কোনোটাই সমান না। এই হচ্ছে ত্রিভুজের প্রকার। এখন এই প্রকারভেদ অনুযায়ী আমরা কি করি, প্রত্যেকটা ত্রিভুজের দেখবেন যে ক্ষেত্রফল আমরা হিসাব করতে পারি। যেমন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তার প্রত্যেকটা কোণ হচ্ছে কি 60 ডিগ্রি। এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখা দরকার, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি, এটা অলওয়েজ মনে রাখতে হবে। তো এরপরে দেখেন সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, পরিসীমা দেওয়া আছে এখানে যে a + 2b। 2b মানে কি? 2b মানে হচ্ছে দুইটা সমান বাহু যার প্রত্যেকটা দৈর্ঘ্য ছিল b করে, আর যেটার ভূমি ছিল, ভূমিটার ছিল হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে a। তো তাহলে তার ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ ইন্টু bh, বা ভূমি ইন্টু উচ্চতা। আছে এখানে একটা হয়েছে, এখানে হবে আসলে হচ্ছে b + 2a। তো তখন তাহলে কি হবে, ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ ইন্টু, মানে বিটা হচ্ছে বেস আর ইন্টু হাইট, ভূমি ইন্টু উচ্চতা। মানে আমি যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ চিন্তা করি, এই যেমন 2টা বাহু সমান আর এই যে হচ্ছে তার হচ্ছে ভূমি। তো আমি ধরেন যে এই যে বিপরীত শীর্ষ থেকে ভূমির উপরে অঙ্কিত লম্ব যদি হয় হচ্ছে h, আর হচ্ছে তার বেসটা হচ্ছে b, তো তাহলে ধরেন যে প্রত্যেকটা বাহু হচ্ছে a করে, তাহলে তো পরিসীমা হলো কত, a + b, মানে 3টার যোগফল, তার মানে টুয়াইস a + b, এটা হচ্ছে তার পরিসীমা। আর ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এই যে এইচ, এই এইচটাকে আবার আমি হচ্ছে কীভাবে বের করতে, দেখেন এই যে এই শীর্ষ থেকে আমরা এইখান থেকে যদি দেখি, এইটুক হবে হচ্ছে b/2, যেহেতু পুরাটা হচ্ছে b। তো তখন যেটা হবে যে h সমান এখান থেকে চলে আসবে হচ্ছে, h সমান হবে হচ্ছে a² - b/2 হোল স্কোয়ার ইজিক্যাল টু 1/4। যদি আমরা বাইরে নিই তাহলে 4a² - b²। এটা হচ্ছে h² এর সূত্র। তার মানে অতএব আমরা এখান থেকে হচ্ছে লিখতে পারি h সমান হচ্ছে হাফ ইন্টু √4a² - b²। সো এখান থেকে হচ্ছে আমরা সমদ্বিবাহুর উচ্চতাটা আমরা বের করতে পারি। আর বিষমবাহু ত্রিভুজ, ধরেন যে বিষমবাহু ত্রিভুজটা এটা হচ্ছে অনেকটা এরকম যে 3টা বাহুর কোনোটাই সমান না, মানে এটা এক এক রকম। তো এরকম যখন হয়, তো ধরেন যে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। তো এরকম যদি হয় তাহলে তার পরিসীমা কি হবে, a + b + c, 3টা আলাদা আলাদা হবে। তো তার পরিসীমাকে আমি যদি 2s হিসাবে লিখি, 2s = a + b + c, তাহলে তার ক্ষেত্রফল হবে হচ্ছে √ পুরাটার উপরে রুট s ইন্টু s - a ইন্টু s - b ইন্টু s - c, যেখানে s মানে কত, s মানে হচ্ছে a + b + c, মানে 3টার যোগফল /2, তার অর্ধেক। তো এই হচ্ছে আমাদের বাহুভেদে ত্রিভুজ যেগুলো আছে। তো এরপরে হচ্ছে ত্রিভুজের প্রকারভেদ আমরা যদি কোণের ভিত্তিতে করি, কোণের ভিত্তিতে কি, সমকোণী ত্রিভুজ। যে সমকোণী ত্রিভুজ কি, যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে কত, 90 ডিগ্রি একটা কোণ, সে তাকে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এরপরে হচ্ছে কি স্থূলকোণী ত্রিভুজ, মানে হচ্ছে যে ত্রিভুজের একটা কোণের পরিমাণ হচ্ছে > 90 ডিগ্রি। ঠিক আছে, এইটা এই ধরেন এটা যদি হয় থিটা, তাহলে থিটা > 90 ডিগ্রি। এটা হচ্ছে কি স্থূলকোণী ত্রিভুজ। আর সূক্ষ্মকোণী ত্রিভুজ কি, সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে যার কোনো কোণই হচ্ছে 90 ডিগ্রির চাইতে বড় না, সবগুলা কোণই হচ্ছে কত, 90 ডিগ্রির চাইতে ছোট।
সো এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো এখানে আরও একটা বিষয় আমাদের একটু আগের থেকে একটু জেনে দরকার, যেমন ত্রিভুজের মৌলিক স্বীকার্যগুলা। তার আগে আমি কোণের এখানে চলে যাব। আমরা বিভিন্ন বহুভুজ দেখি, তো বহুভুজের কোণের পরিমাপ করার একটা সূত্র হচ্ছে এস ইন্টু এন মাইনাস টু, এস ইজ ইকুয়াল টু এন মাইনাস টু ইন্টু 180 ডিগ্রি। মানে হচ্ছে আপনি যদি হয় ত্রিভুজ, এই এনটা কি, এনটা হচ্ছে নাম্বার অফ আর্মস বা তার বাহুর সংখ্যা কত। তা আপনি যদি দেখেন যে ত্রিভুজের ক্ষেত্রে 3 বসাই দিলে 3 মাইনাস 2 ইন্টু 180, মানে হচ্ছে 180 ডিগ্রি ত্রিভুজের 3 কোণের পরিমাণ। আবার চতুর্ভুজ যদি চিন্তা করেন তাহলে নাম্বার অফ আর্ম হচ্ছে 4, তাহলে চতুর্ভুজের কোণের পরিমাপ কত, 4 মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি, মানে হচ্ছে 2 ইন্টু 180 ডিগ্রি, মানে 360 ডিগ্রি। আবার যদি আমি বলি পঞ্চভুজ, পঞ্চভুজ মানে হচ্ছে 5 মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি, মানে হচ্ছে 540 ডিগ্রি। ষড়ভুজ হলে হচ্ছে 6 মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি, সব মিলে আসে 720 ডিগ্রি। তো এটার আমাদের হচ্ছে এই সূত্রটা, আমরা দেখবো যে শেষের দিকে আমাদের কিছু প্রবলেম আছে, এই প্রবলেমগুলো আমার এই সূত্রটা দিয়ে হচ্ছে প্রয়োগ করে আমার সলভ করতে হবে। তো আমরা সেগুলো করব তখন। আচ্ছা, তো এইবার আমরা চলে আসি হচ্ছে ত্রিভুজের কিছু মৌলিক স্বীকার্য সমূহে। যেমন আমরা প্রথমটা বললাম যে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এরপর হচ্ছে ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। মানে এটা সমানও হবে না, কোনো কিছু হবে না, কারণ সমান হলে কি হবে, সমান হলে ত্রিভুজটা হচ্ছে স্ট্রেট লাইন হয়ে যাবে, তখন আর ত্রিভুজ থাকে না। এই কারণে যে কোনো 2 বাহুর সমষ্টি অলওয়েজ তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। এরপর হচ্ছে সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান, মানে হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজে যদি 2টা বাহু সমান হয়, তার মানে সেখানে 2টা কোণও থাকবে যারা পরস্পর সমান। একইভাবে ত্রিভুজের যে কোনো একটি বাহু বর্ধিত করলে বর্ধিত বাহুর বহিস্থ কোণ তার অপর 2 অন্তস্থ কোণের সমষ্টির সমান। সেটা কেন দেখেন, এই একটা ত্রিভুজ ABC, তো এই ত্রিভুজে এই অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C সমান কত, 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা আমরা দেখলাম। আবার ধরেন যে এই রেখাটাকে যদি আমি একটু বর্ধিত করি, এখানে আরেকটা কোণ উৎপন্ন করতেছে, ধরলাম যে এই কোণটার পরিমাণ হচ্ছে ACD। তো তাহলে অ্যাঙ্গেল C মানে হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা প্লাস অ্যাঙ্গেল ACD, যেটা হচ্ছে এই ত্রিভুজটা বর্ধিত করার ফলে যে বহিস্থ কোণ, এই দুটা কি হচ্ছে একটা রেখার উপরে অবস্থিত, ফলে এই পুরাটার মিলে হচ্ছে একটা সরল কোণ বা 180 ডিগ্রি হচ্ছে। তো তাহলে দেখেন এই দুটো যদি আমি কম্পেয়ার করি, আমি বলতে পারি অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ACD। মানে ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বর্ধিত বহিস্থ কোণ তার অন্য 2 অন্তস্থ কোণের সমষ্টির সমান। আচ্ছা, এরপর দেখেন ত্রিভুজের যে কোনো 2 বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও দৈর্ঘ্যে তার অর্ধেক। মানে আমি ধরেন যে কোনো এই A আর B এর যদি আমি মধ্যবিন্দু নেই এবং এদেরকে যদি আমি একটা কানেক্ট করি, ধরেন যে এটা হয়ে গেল হচ্ছে E আর F, তো তখন যেটা হবে এই EFটা কি হবে, সমান্তরাল হবে। কার সমান্তরাল হবে, BC এর তৃতীয় বাহু, এবং দৈর্ঘ্য যেটা হবে EF এর দৈর্ঘ্যটা হবে হচ্ছে BC এর অর্ধেক। এগুলো হচ্ছে সবই আমাদের প্রমাণ আছে, আমাদের এখন আসলে প্রমাণটা দরকার নেই, আপনাদের জাস্ট এগুলা জেনে রাখাটা দরকার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, জ্যামিতির ক্ষেত্রে আজ পর্যন্ত যত উপপাদ্য বা যা কিছু পড়ছেন তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পিথাগোরাস উপপাদ্য। এটা আপনি যেইখানে যাবেন যা করেন না কেন সবখানে লাগে। সেটা হচ্ছে যে কোনো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অন্য 2 বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়। মানে আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকতাম এখানে, ছোট করে এখানে, তো এখানে যদি ধরেন যে অতিভুজ হয় হচ্ছে C আর অন্য 2 বাহু হয় হচ্ছে A আর B, তাহলে C² মানে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অন্য 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এটা হচ্ছে আমাদের পিথাগোরাস উপপাদ্য বলছে, এবং এই জিনিসটা অনেক ইমপ্লিকেশন আমাদের দরকার হয়। আর লাস্টের যেটা, সেটা হচ্ছে একই ভূমির উপর অবস্থিত এবং একই উচ্চতা বিশিষ্ট সকল ত্রিভুজের ক্ষেত্রফল সমান। এটা কেন, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো একই ভূমি আর একই উচ্চতা যদি হয়, তাহলে ইরেসপেক্টিভ অফ ত্রিভুজের শেপ কিরকম কি হচ্ছে বা তার
কোণ কতটুকু সবগুলোর ক্ষেত্রফল একই হবে। সো এই আমাদের আর কি কিছু মৌলিক স্বীকার্য যেগুলো আমাদের হচ্ছে প্রবলেম সলভ করার ক্ষেত্রে দরকার হয়। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দুইটা ত্রিভুজ সর্বসম। সর্বসম মানে কি? সব দিক দিয়ে সমান, সবগুলা আর্মস বা সবগুলা বাহুও সমান, সবগুলা অ্যাঙ্গেলও সমান। এটা কিভাবে হইতে পারে দেখেন, এটা হওয়ার জন্য চারটা কন্ডিশন আছে। কি কি? একটা ত্রিভুজের তিনটা বাহু অপর ত্রিভুজের তিনটা বাহু সমান হবে, তাইলে হচ্ছে ত্রিভুজটা সর্বসম। যেমন ধরেন যে আমি যদি এই যে দুইটা ত্রিভুজ আঁকলাম, যদিও দুইটা ত্রিভুজ আসলে দেখলে হয়তো আপনাদের একটু মনে হতে পারে, ধরে নিলাম যে দুইটা সমান, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডিইএফ। তাহলে তিনটা বাহু, যেমন এ বি সমান ডিই, বিসি সমান ইএফ আর এসি সমান ডিএফ, এটা হলে কি হবে? তিনটা বাহু সমান হলে কি হবে? ত্রিভুজ এটা সর্বসম হবে। আবার একটি ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণ অপর ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণের সমান হলে ত্রিভুজের সর্বসম। যেমন ধরেন যে এই এ বি আর ডিই সমান আর এসি আর ডিএফ সমান, আবার এই এদের মধ্যে অন্তর্গত কোণ ও এ এবং কোণ ডি এটাও সমান, তখন কি হবে? ত্রিভুজ দুটা সর্বসম হবে। আবার একটা ত্রিভুজের দুইটা কোণ এবং একটি বাহু অপর ত্রিভুজের দুইটি কোণ এবং একটি বাহু সমান হলে ত্রিভুজটি সর্বসম হবে। ধরেন যে এখানে হচ্ছে বিসি আর ইএফ সমান, আবার কোণ বি এর সমান কোণ ই এবং কোণ সি এর সমান কোণ এফ, এরকমও যদি হয় তাহলে ত্রিভুজটা কি হবে? সর্বসম হবে। মানে হচ্ছে দ্বিতীয়টা বললো যে দুইটা বাহু আর একটি কোণ, আর তৃতীয়টা বলছে হচ্ছে দুইটি কোণ আর একটি বাহু, উভয় ক্ষেত্রে ত্রিভুজটা সর্বসম হবে। আবার দুইটি সমকোণী ত্রিভুজে একটির অতিভুজ এবং এক বাহু অপরটির অতিভুজ এবং এক বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এখানে দেখেন বলে দিচ্ছে সমকোণী ত্রিভুজ। দুইটি সমকোণী ত্রিভুজ মানে কি? দুইটা ত্রিভুজের ভিতরে অলরেডি একটা করে অ্যাঙ্গেল আছে যারা 90 ডিগ্রি, মানে হচ্ছে দুইটা ত্রিভুজের ভিতরে অলরেডি একটা করে অ্যাঙ্গেল সমান। তো কি হবে? এখন যদি অতিভুজটা সমান হয় আর অন্য কোনো একটা বাহু সমান হয়, তো আলটিমেটলি সবগুলাই সমান হবে। তো এটাই হচ্ছে দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার শর্তগুলা। মোটামুটি এগুলা আপনারা ছোট ক্লাসে শিখে আসছেন, জাস্ট এটা একটু রিক্যাপ করানো। এবার আমরা কিছু প্রবলেম সলভ করব। প্রবলেমগুলো আমরা এতক্ষণ যে বেসিকগুলো আলোচনা করলাম, দেখবেন যে এই জিনিসগুলো নিয়ে আমাদের প্রবলেমগুলো ইটস ভেরি ইজি। আপনারা জাস্ট করতে থাকলে দেখবেন যেমন এই কোশ্চেনগুলো কিন্তু বিসিএসে অনেকবার আসছে। তো একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত? আচ্ছা, এটা কোণটির মান বলতে হচ্ছে এটা কোণ হবে হচ্ছে দন্ত নয় দিয়ে। একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান। তো ধরেন যে কোণের মান যদি এক্স হয়, তার পুরো কোণের মান হবে হচ্ছে টোয়াইজ এক্স। তাহলে এক্স প্লাস টোয়াইজ এক্স ইজ ইকুয়াল টু, এখন আমরা বলে দিচ্ছি যে দুইটা পুরো কোণের সমষ্টি 90 ডিগ্রি, আপনাদেরকে একটু আগে আলোচনা করে আসছি। তাহলে এক্স প্লাস টোয়াইজ এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি বা থ্রাইস এক্স ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অতএব এক্স সমান হচ্ছে 30 ডিগ্রি। তার মানে কোণটির মান হবে হচ্ছে কত? 30 ডিগ্রি। আর তার পুরোক্ষণের মান যদি হয়তো টোয়াইস এক্স, তার মানে পুরোক্ষণের মান হবে 60 ডিগ্রি। এইভাবে হচ্ছে দেখবেন যে আপনার হচ্ছে বেসিকটা জানা থাকলে খুব দ্রুত করতে পারবেন। আবার দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে? এটা তখন বলবো হচ্ছে সম্পূরক কোণ। কারণটা কি? আমরা বলছিলাম সম্পূরক কোণ মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি সমান 180 ডিগ্রি হলে আমরা সেটাকে বলবো হচ্ছে কি? সম্পূরক কোণ। মানে দুইটা কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি বা দুই সমকোণ হয়, তখন তাকে আমরা বলি সম্পূরক কোণ। এরপরে দুটি পূরক কোণের সমষ্টি কত? এটা তো আমরা কেবলই বললাম যে 90 ডিগ্রি। এগুলা দেখবেন যে এই কোশ্চেনগুলোই আসছে। এরপর কোণটি 35 ডিগ্রি কোণের পূরক কোণ। সো দুইটা পূরক কোণের সমষ্টি 90 ডিগ্রি, আর একটা কোণ যদি হয় 35 ডিগ্রি, তার মানে আরেকটা কোণ হবে 90 মাইনাস 35 ডিগ্রি, মানে হচ্ছে কত আসবে? 55 ডিগ্রি। অ্যান্সারটা হবে হচ্ছে 55 ডিগ্রি। আপনারা পরীক্ষার হলে যে কনফিউজড হয়ে যাবেন যে পূরক কোণ মানে কি 180 ডিগ্রি ছিল নাকি 90 ডিগ্রি ছিল। সো এই জিনিসটা ভুল হলে কিন্তু আপনি ক অ্যান্সার লাগাই দিবেন, এবং অনেকেই এই বোকামিটা করে। সো এই বোকামিগুলো প্লিজ করবেন না। এরপর দেখেন দুটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটির কি কোণ বলে? তো দুটি কোণের সমষ্টি এক সমকোণ হলে তাদেরকে বলা হচ্ছে পূরক কোণ। এইটা হচ্ছে আমরা দেখলাম যে দুটি কোণের সমষ্টি পরস্পর যদি এক সমকোণ, আর যদি বলতাম দুই সমকোণ তখন বলতাম এটাকে সম্পূরক কোণ। আচ্ছা, দুইটি পূরক কোণের সমষ্টি কত? একই কোশ্চেন আবার, এটা হচ্ছে 90 ডিগ্রি। এরপর অ্যাঙ্গেল এ ও অ্যাঙ্গেল বি পরস্পর সম্পূরক কোণ। অ্যাঙ্গেল এ সমান 115 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বি সমান কত? সো যেহেতু সম্পূরক কোণ মানে কত? দুইটা মিলে সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো অ্যাঙ্গেল এ হচ্ছে 115 ডিগ্রি,
তাহলে অ্যাঙ্গেল বি সমান কত, 180 মাইনাস 115 করলে আসবে 65 ডিগ্রি। অ্যাঙ্গেল অ্যান্সার হচ্ছে ক 65 ডিগ্রি। তো এরপর 270 ডিগ্রি মাপের কোণের নাম কি? আমরা বলছিলাম যে কোণের মানটা হচ্ছে 180 ডিগ্রির চাইতে বড় তাদেরকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। তো এখানে আছে হচ্ছে প্রবৃদ্ধ কোণ, সো অ্যান্সারটা হবে হচ্ছে ক প্রবৃদ্ধ কোণ। এরপর একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এ একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বলবো? দেখেন এই কোশ্চেন 38তম বিসিএস আসছে, জাস্ট একটা ফর্মুলা। সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য যদি হয় এ একক, ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার। এটা হচ্ছে কিভাবে আসে, এটা যদি হচ্ছে আপনাদের আসলে দেখানোরই নাই। এটা ধরেন একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এটা যদি হয় এ, তাহলে এটা ধরলাম হচ্ছে হাইট, আর এই পুরাটা হচ্ছে এ। এই হাইটটা কি করবে, এখানে হচ্ছে a/2, এটুকু। তো তাহলে হাইট সমান কি হবে দেখেন, হাইট সমান হবে হচ্ছে √a² মাইনাস a/2 স্কোয়ার সমান হাফ ইন্টু √4a² মাইনাস a স্কোয়ার সমান √3/2 ইন্টু এ। হাইটটা হবে এরকম। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে এ আর উচ্চতা হচ্ছে হাইট, সমান হাফ ইন্টু এ ইন্টু √3/2 ইন্টু এ, মানে হচ্ছে √3/4 এ স্কোয়ার। সো এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে এটা আপনাদের ফর্মুলা হিসেবে শেখা আছে। তবে ত্রিভুজ ABCA কোণ বি সমান 90 ডিগ্রি যদি AC ইজিক্যাল টু 2 ইন্টু AB হয়, তবে কোণ সি এর মান কত? তো এটা হচ্ছে কি হবে, AC ইজিক্যাল টু 2 ইন্টু AB, তার মানে হচ্ছে AC স্কোয়ার AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার, BC স্কোয়ার, বা AC ইজিক্যাল টু আমরা বলেছি 2AB, তার মানে হচ্ছে 4AB স্কোয়ার মাইনাস AB স্কোয়ার ইজিক্যাল টু BC স্কোয়ার, বা 3AB স্কোয়ার BC স্কোয়ার। অতএব AB বাই BC ইজিক্যাল টু 1/√3। সো AB বাই BC ইজিক্যাল টু 1/√3। তার মানে এটাকে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে, যদি এই অ্যাঙ্গেলের সাপেক্ষে চিন্তা করি, এটা হচ্ছে আসলে tan অ্যাঙ্গেল সি বা tan C সমান 1/√3, মানে হচ্ছে 1/√3 মানে হচ্ছে tan 30 ডিগ্রি। এগুলো যখন ত্রিকোণমিতির ইসে তখন এটা একটু বিস্তারিত বোঝাবো। অতএব অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। সো অ্যান্সারটা আসবে হচ্ছে আমার হচ্ছে কোণ সি এর মান আসবে হচ্ছে 30 ডিগ্রি। এখানে আসলে 30 ডিগ্রি অ্যান্সারটা দেওয়া নাই, এটা 35 ডিগ্রি দেওয়া আছে, আসলে এটা মানে 30 ডিগ্রি হবে আর কি। সো এটা হবে হচ্ছে অ্যান্সারটা। তো এরপরে আমরা দেখব, যদি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 5 এবং 6 হয়, তবে তৃতীয় বাহুর দৈর্ঘ্য হতে পারে না কত? দেখেন 5 এবং 6 মানে কি, ত্রিভুজের দুই বাহুর যোগফল হচ্ছে 11, আর এখানে তৃতীয় বাহুর দৈর্ঘ্য 12 হওয়া সম্ভব না, 9 হওয়া সম্ভব, 8 হওয়া সম্ভব, 4 হওয়া সম্ভব। কারণ এটাকে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি অলওয়েজ তার তৃতীয় বাহুর থেকে বেশি হবে। তো এই কারণে অ্যান্সার হবে 12। এরপরে কোনো ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত? খুবই সুন্দর কোশ্চেন। অ্যান্সারটা পরে বলছি, আগে হচ্ছে এটার মানে ইমপ্লিকেশনটা একটু বুঝেন। এই যে একটা ত্রিভুজ, তিনটা বাহুকে আমি বর্ধিত করলাম একদিকে। তো ধরেন যে এ বি সি, তারপরে হচ্ছে ডি ই এফ। তাহলে এই যে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি সমান হচ্ছে 180 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সিএডি, এই দুটা মিলে কত আসবে? 100, মানে এটা তো সরল কোণ, 180 ডিগ্রি পরস্পর সম্পূরক। আবার অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সিবিই
এটা মানে হচ্ছে 180 ডিগ্রি। আবার একইভাবে অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ACF এটার মানেও 180 ডিগ্রি। তার মানে আমরা যদি সবগুলো যোগ করি তাহলে আসে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল CAD প্লাস অ্যাঙ্গেল CBE প্লাস অ্যাঙ্গেল ACF সমান 180 180 180 মানে সব মিলে আসে হচ্ছে 540 ডিগ্রি। সো তার মানে এটা আসে হচ্ছে 180 ডিগ্রি আমরা জানি। তো 180 ডিগ্রি যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আসে হচ্ছে অ্যাঙ্গেল CAD প্লাস অ্যাঙ্গেল CBE প্লাস অ্যাঙ্গেল ACF ইজ ইকুয়াল টু 540 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C সমান 540 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি সমান আসে হচ্ছে 360 ডিগ্রি। সো অ্যান্সারটা আসে হচ্ছে 360 ডিগ্রি। এই মানে এটা খুব স্বাভাবিক, কারণ হচ্ছে কি এই তিনটাকে যদি আমি করি তাহলে সব মিলে আসে 540 ডিগ্রি আর ভিতরের কোণটার পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি। তার মানে হচ্ছে বর্ধিত বহিস্থ কোণ দুইটার সমষ্টি হবে হচ্ছে 360 ডিগ্রি। এগুলো আপনারা জেনে রাখবেন সরাসরি। একটি ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল 84 বর্গ গজ। ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 12 গজ হলে ভূমির দৈর্ঘ্য কত? এটা বেসিক্যালি এটা হচ্ছে ক্ষেত্রফল। আমরা জানি ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ক্ষেত্রের ক্ষেত্রফল বলছে হচ্ছে 84 সমান হাফ ইন্টু হচ্ছে কত উচ্চতা দেওয়া আছে 12। তো সব এক পাশে নিয়ে যায়, অতএব 84 ইন্টু 2/12 সব মিলে আসে হচ্ছে 14। অ্যান্সার হচ্ছে 14 গজ। তো এরপর দেখেন দুইটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয়? তা আমরা কি কি দেখছিলাম যে তিন বাহু যদি তিন বাহুর সমান হয় তাহলে সর্বসম হবে। দুইটা কোণ আর একটা বাহু আরেকটা দুইটা কোণ একটা বাহুর সাথে হলে সর্বসম হবে। আবার দুইটা বাহু একটা কোণ হইলেও সর্বসম হবে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ এবং অপর একটা বাহু সমান হলে সর্বসম হবে। তো এখন দেখি এখানে কি নাই। একটার তিন বাহু অপরটির তিন বাহু সমান, এটা হবে। একটির তিন কোণ অপরটির তিন কোণের সমান। একটির দুই কোণ একটি বাহু অপরটির দুই কোণ অন্য বাহুর সমান, এটাও হবে। একটির দুই বাহু অন্তর্ভুক্ত কোণ, এটাও হবে, এটাও হবে। এইটা হবে না। এটা দেখেন তিন কোণ অপরটির তিন কোণের সমান হলে এটাকে কিন্তু আমরা মানে বলতে পারবো না। অ্যান্সার এটা হবে, মানে এটা সর্বসম হবে না। এটাকে আসলে আমরা সর্বসম বলতে পারবো না, কিন্তু এটা একটা নাম আছে। এটার নাম হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। মানে দুইটা বাহুরই তিনটা কোণ সমান। তিনটা বাহু হয়তো সমান না, কিন্তু কোণ সমান, এটাকে বলা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। এরপরে বিষমবাহু এই ত্রিভুজ ABC এর বাহুগুলোর মান এমনভাবে নির্ধারিত যে AD মধ্যমা দ্বারা গঠিত ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল x বর্গমিটার। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত? তার মানে আমরা যদি দেখি যে একটা ধরেন ত্রিভুজ তিনটা বাহু হয়েছে, তো আমরা হচ্ছে কি করলাম ABC। তা আমরা হচ্ছে কি করছি যে AD মধ্যমা আছে হচ্ছে এরকম। তো মধ্যমা দিয়ে যখন হচ্ছে কি করবো, একটার ক্ষেত্রফল যদি হয় x তাহলে আরেকটারও হবে কত x হবে। তো তার মানে কি হবে, দুইটা মিলে ক্ষেত্রফল হবে হচ্ছে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হবে 2x বর্গমিটার। এটা কেন একই রকম হলো দেখেন, একটা মধ্যমা যখন হয়, মধ্যমা মানে কি করে, এটা হচ্ছে BC কে সমান দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে BD সমান CD। তো তার মানে কি করছে, এই যে একটা ত্রিভুজ ADC বা ABD, ত্রিভুজ ABD এর কথা বলছে। ABD এর ভূমি হচ্ছে BD আর উচ্চতা কতটুকু হবে h। আবার একইভাবে এই যে ত্রিভুজ ACD যেটা আছে সেটারও ভূমি কি হচ্ছে এই BD এর সমান, উচ্চতাটাও একই হবে। তার মানে এইটার ক্ষেত্রফল যদি হয় x, এটার ক্ষেত্রফল কত হবে x হবে। তার মানে দুইটা মিলে অ্যান্সার হবে হচ্ছে 2x বর্গমিটার। আচ্ছা, তো এরপরে আমরা দেখি কোন ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো ছেদবিন্দুর নাম কি? এই ছেদবিন্দুর নাম হচ্ছে অন্তঃকেন্দ্র। তো এটা কি করে যে আপনার ধরেন যে একটা ত্রিভুজের তিনটা কোণ
তো এই যে তিনটা কোণ, এই কোণ তিনটার যে একটা মানে কি করবে সমদ্বিখণ্ডকগুলো আছে, এইগুলা হচ্ছে যেই বিন্দুটা যে হচ্ছে মিলিত হচ্ছে এটাকে বলা হচ্ছে অন্তকেন্দ্র। আবার ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু নিয়ে যদি আপনি একটা বৃত্ত অঙ্কন করতেন, তা সেই বৃত্তের যে কেন্দ্র সেটাকে বলা হচ্ছে পরিকেন্দ্র। আবার মধ্যমাগুলা যেই বিন্দুতে ছেদ করে তাকে বলা হচ্ছে ভরকেন্দ্র। তো এরপর দুটি ত্রিভুজের কোণের পরিমাপ হলে এটা কত, এখন দেখেন 35 আর 55 মানে হচ্ছে আমরা তিন নাম্বার কোণটা ধরলাম এক্স, তাহলে এক্স প্লাস 35 প্লাস 55 তিনটা মিলে হবে হচ্ছে 180, বা এক্স প্লাস 35 আর 55 মিলে হচ্ছে 90, আর হচ্ছে এত। অতএব আমি তাহলে বলতে পারি এক্স সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 মানে হচ্ছে 90 ডিগ্রি। সো তার মানে একটা ত্রিভুজ যেহেতু 90 ডিগ্রি মানে হচ্ছে সমকোণ, তার মানে ত্রিভুজটা হবে হচ্ছে কত, সমকোণী ত্রিভুজ। এটা কিন্তু বিসিএসে আসছে এই প্রশ্নটা। তো এরকম আপনাদের একটু অ্যালার্ট থাকতে হবে নাম্বারগুলো দেখলে। ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কি হবে, ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে। কেন, কারণটা কি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো তার ভিতরে একটা কোণ যদি অপর দুইটা কোণের সমষ্টির সমান হয়, তার মানে একটা কোণই হচ্ছে অর্ধেক 180 ডিগ্রি, সেটা কত 90 ডিগ্রি। তার মানে অ্যান্সারটা হবে হচ্ছে সমকোণী ত্রিভুজ। এরপর দেখেন সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি স্থূলকোণ, সূক্ষ্মকোণ। অতিভুজ সংলগ্ন কোণ দুটি তার মানে কি, একটা সমকোণী ত্রিভুজের এই যে হচ্ছে অতিভুজ, মানে হচ্ছে অতিভুজ বলতে আসলে কোনটা বোঝায়, অতিভুজ বলতে বোঝা হচ্ছে সমকোণের বিপরীত যে কোণটা এটাকে বলা হচ্ছে অতিভুজ। তো সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি, তো একটা যেহেতু 90 ডিগ্রি আর অপর দুইটা সমষ্টি 90 ডিগ্রি, তার মানে এদের প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি 90 ডিগ্রি চাইতে পরিমাণটা কম হবে, সেই কারণে এরা প্রত্যেকে কি হবে, সূক্ষ্মকোণ হবে। এরপর কোন ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বারা যোগফলের সমান হলে ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, যেটা আমরা পড়াইলাম একটু আগে। এরপরে দেখেন কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে সমকোণী ত্রিভুজ সম্ভব হবে। 6, 5, 4 না, এটা হলে সম্ভব না। 3, 4, 5, 12, 8, 4, 6, 4 আর কিছু নাই, সো এটা হবে না, কারণ আপনি 6 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা হবে না। তারপর হচ্ছে আমি যদি বলি বড়টা 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা সম্ভব, এই কারণে এটা হবে। আবার 12 স্কোয়ার মানে বড়টা ইজ নট ইকুয়াল টু 8 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটাও হবে না। 6 স্কোয়ার ইজ নট ইকুয়াল টু 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে বড়টার যে বর্গ সেটা যদি ছোট দুইটার বর্গের সমষ্টির সমান হয় তখন সেটা সমকোণী ত্রিভুজ হওয়া সম্ভব। সো এটাও হবে না, এটাও হবে না। সো এই হচ্ছে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে খ। এরপরে দেখেন সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। অতিভুজের দৈর্ঘ্য কত, তার মানে লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, তার মানে ভূমি যদি হয় এক্স, লম্ব হবে হচ্ছে এক্স মাইনাস 2, আবার অতিভুজ হবে হচ্ছে এক্স প্লাস 2। ঠিক আছে, তাহলে আমি এখানে বলতে পারি যে যদি ভূমি হয় হচ্ছে এক্স, তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2 স্কোয়ার, কারণ এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব। বা এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। সো সব যদি আমি এক পাশে নিয়ে আসি তাহলে কি কি থাকে দেখেন, 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4x আর 4 4 কাটাকাটি যায় ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 8x ইকুয়াল টু 0, বা x ইন্টু এক্স মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। অতএব আমি এখান থেকে বলতে পারি x ইজ ইকুয়াল টু 8 আর x ইকুয়াল টু 0, এটা লেখা লাগবে না। তো x ইকুয়াল টু যদি 8 হয় তার মানে ভূমি হচ্ছে কত, ভূমি হচ্ছে 8, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত, অতিভুজের দৈর্ঘ্য হবে হচ্ছে x প্লাস 2 সমান হচ্ছে 8 প্লাস 2 মানে হচ্ছে 10। তো অ্যান্সারটা হবে হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য হবে কত, 10 সেন্টিমিটার। তা আমরা দেখবেন যে বিসিএস এ কিন্তু সমকোণী ত্রিভুজ সংলগ্ন অনেক প্রশ্ন হয়। একটি ত্রিভুজের 3টি কোণ সমান হলে তাকে কি বলে, তাকে বলে সমবাহু ত্রিভুজ, আমরা এটা জানি। তারপরে হচ্ছে সমবাহু ত্রিভুজের একটি বাহুর 16 মিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত, এটা 12তম বিসি আসছে, তার মানে হচ্ছে √3/4 ইন্টু a স্কোয়ার, a স্কোয়ার মানে হচ্ছে কত ইন্টু 16 স্কোয়ার।
তো 16 স্কোয়ার করলে কত আসে? 16 স্কোয়ার করলে হচ্ছে এটা আসে হচ্ছে √3/4 ইন্টু 256। সো কাটাকাটি করে থাকে হচ্ছে 64√3। অ্যান্সারটা হবে হচ্ছে ক, 64√3। এরপর ত্রিভুজ ABCA কোণ A সমান 40 ডিগ্রি, কোণ B সমান 70 ডিগ্রি। ত্রিভুজ ABC কি ধরনের ত্রিভুজ? এখানে দেখেন আরেকটা কোণ আছে, কোণ A মানে হচ্ছে 40 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি প্লাস কোণ C = 180 ডিগ্রি, বা কোণ C = 180 ডিগ্রি মাইনাস এই দুটা মিলে হচ্ছে 110 ডিগ্রি। অতএব কোণ C সমান হচ্ছে 70 ডিগ্রি। এখন কোণ B আর হচ্ছে কোণ C সমান, ঠিক আছে? যদি এরকম থাকতো যেখানে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতো, মানে কোনোটাই 90 ডিগ্রির উপরে না, তাহলে অ্যান্সার সেটা হতো। কিন্তু এখানে সেরকম কোনো অপশন দেয়া নাই। এখন এখানে কি দেওয়া আছে দেখেন, যদি দুইটা বাহু যদি সমান হয়, তার মানে দুইটা কোণ যেহেতু সমান, তার মানে দুইটা বাহুও সেখানে সমান ছিল। তাহলে কোন কোন বাহু সমান হবে? হবে হচ্ছে AB আর হচ্ছে AC। কারণটা কি? সমান সমান কোণের বিপরীত বাহুগুলা পরস্পর সমান। তো তার মানে এটা হবে হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তো এই আমাদের ত্রিভুজের বেসিক থিওরেমগুলো যদি আমাদের জানা থাকে, এগুলো আমরা খুব সহজেই সলভ করতে পারবো। এরপর দেখেন, কোন ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিস্থ কোণগুলো পরস্পর সমান, ত্রিভুজটি কি হবে? ত্রিভুজটি উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিস্থ কোণগুলো পরস্পর সমান। তার মানে আমরা যদি এটা এভাবে চিন্তা করি, এরকম ভাবে, তো ধরেন যে এটা হচ্ছে একটা কোণ, এটা একটা কোণ। এই দুইটা যদি সমান হয়, তার মানে এটা হবে হচ্ছে সমবাহু ত্রিভুজ। কেন সমবাহু ত্রিভুজ? কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হচ্ছে কি? সমান। ফলে এইদিকে আপনি যদি বর্ধিত করেন, এটাও হবে হচ্ছে 120 ডিগ্রি, এটাও হবে হচ্ছে 120 ডিগ্রি। কিন্তু আপনি যদি সমদ্বিবাহু বা বিষমবাহু যে কোনো কিছু করেন, আপনি এই দুইটা সমান হইতে হবে, তার কোনো গ্যারান্টি নাই। সো এই কারণে অ্যান্সারটা হবে হচ্ছে সমবাহু ত্রিভুজ। এরপরে দেখেন, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি এত, অপর দুটি বাহুর প্রত্যেকটি 10 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো ভূমি দেওয়া আছে এত, আর বাহু দুইটা দেওয়া আছে, তার মানে হচ্ছে আমি হচ্ছে B দেওয়া আছে আর A গুলা আছে। তো তাহলে আমি যদি চিন্তা করি, দুঃখিত, প্রত্যেকটা হচ্ছে 10 আর ভূমি হচ্ছে 16। তো এখান থেকে আমি যদি মানে ত্রিভুজটার উচ্চতা চিন্তা করি, উচ্চতা হচ্ছে 8। তো সেটা কি করে? সেটা হচ্ছে এই ভূমিটাকে হচ্ছে সমদ্বিখণ্ডিত করে, মানে প্রত্যেকটার পরিমাণ হচ্ছে মানে 8 করে থাকবে এখানে। তাহলে H = কত? √10² - 8² সমান হচ্ছে √100 - 64 সমান √36 = 6। তার মানে হাইট পেয়ে গেলাম, আর ভূমি তো আমার দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু 16 ইন্টু 6, সব মিলে থাকবে হচ্ছে 48। তার ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হচ্ছে 48 বর্গ মিটার। এরপর 17 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটা হবে, এটা হবে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। কারণটা কি? এইরকম থাকলে আপনার 80% না 99% চান্স এগুলা সমকোণী ত্রিভুজ। কারণটা কি? দেখেন, 17 স্কোয়ার সমান 289। এগুলো ক্যালকুলেটরে করবেন, যেহেতু আমার জানা আছে অনেক দিন ধরে করতে করতে, এই কারণে হচ্ছে আমি হয়তো করে ফেলতেছি। তো তাহলে দেখবেন যে 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার 289 = 17 স্কোয়ার। তার মানে হচ্ছে অতিভুজ আর অপর দুই বাহুর উপরে অঙ্কিত বর্গের ক্ষেত্রফল সমান হচ্ছে। একটি ত্রিভুজ আকৃতির মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 20 মিটার, 21 মিটার, 29 মিটার হলে এর ক্ষেত্রফল কত?
এটা হচ্ছে আমাদের বিষমবাহুর ক্ষেত্রফল, মানে এটা যেমন ধরেন যে আমরা যদি বলতাম যে পরিসীমা টোয়াইসেস, মানে যখন আপনার আর কোনো সূত্র পাচ্ছেন না আপনি পরিসীমা সূত্রে চলে যাবেন। টোয়াইসেস ইজ ইকাল টু 20 প্লাস 21 প্লাস 29 সব মিলে আসে হচ্ছে 70। অতএব এস সমান হচ্ছে 35। তাহলে ক্ষেত্রফল ডেল্টা ইজ ইকাল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি সমান কত? রুট ওভার 35 ইন্টু 35 মাইনাস 20, 35 মাইনাস 21, 35 মাইনাস 29 সমান কত হলো? রুট ওভার 35 ইন্টু 15 ইন্টু 14 ইন্টু 6। তো সব মিলে আমাদের দেখতে হবে যে কত আসে। সব মিলে আসবে হচ্ছে 210। কিভাবে দেখেন, 35 ইন্টু 6 মানে হচ্ছে 210, আবার 15 ইন্টু 14 মানে হচ্ছে 210, 210 210 সব মিলে থাকবে হচ্ছে একটা 210। অ্যান্সার হবে হচ্ছে 210 বর্গ মিটার। তো এরপরে অতিভুজের বিপরীতে থাকে কি থাকে? অতিভুজের বিপরীতে থাকে সমকোণ থাকে। আমরা একটু আগে বললাম যে সমকোণ যেটা থাকে সেটা হচ্ছে অতিভুজের বিপরীতে থাকে। এরপরে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া অন্য দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 0.1 এবং 0.2 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা একটা খুব সোজা বিষয়। দেখেন, সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া অন্য যে বাহু দুটো আছে এর ভিতরে একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে লম্ব। তো একটা যদি হয় 0.1 আর একটা যদি হয় 0.2, তাহলে তাদের ক্ষেত্রফল ডেল্টা সমান হবে হচ্ছে হাফ ইন্টু 0.1 ইন্টু 0.2। তো সমান কত হবে? সব মিলে আসবে হচ্ছে হাফ ইন্টু 0.02, তার মানে হচ্ছে সব মিলে 0.01 এত বর্গ মিটার, 0.01 বর্গ মিটার। এটা হবে হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল। এরপর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা আপনাদের আসলে আমার বলে দেওয়ার কিছু নাই। একটি ত্রিভুজের একটি কোণের মাপ 82 ডিগ্রি, বাকি দুটি কোণের মাপের অনুপাত হচ্ছে 2:5। সব থেকে ছোট কোণের পরিমাপ কত? তার মানে তিন কোণের সমষ্টি হচ্ছে, ধরেন যে একটা কোণ হচ্ছে 2x আর একটা কোণের পরিমাণ হচ্ছে 5x। এই দুইটার সমষ্টি হবে কত? 180 ডিগ্রি থেকে আমি 82 ডিগ্রি বাদ দিব, বা এখান থেকে 7x সমান আসবে হচ্ছে 98 ডিগ্রি। অতএব x সমান আসে হচ্ছে 14 ডিগ্রি। তাহলে ছোট কোণের পরিমাপ হচ্ছে 2x ইজ ইকুয়াল টু 28 ডিগ্রি। অ্যান্সার হবে হচ্ছে 28 ডিগ্রি, সব থেকে ছোট কোণের পরিমাপ। একটি ত্রিভুজের ভূমির পরিমাপ 4 মিটার, উচ্চতা 3 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে হাফ ইন্টু 4 ইন্টু 3 সমান হচ্ছে 6 বর্গ মিটার। তো অ্যান্সারটা হবে হচ্ছে ঘ, 6 বর্গ মিটার। এভাবে হচ্ছে দেখবেন যে খুবই ইজি কিন্তু প্রবলেমগুলা। একটি সমকোণী ত্রিভুজাকৃতির জমির অতিভুজ এত, এক বাহু এত, ওই জমির ক্ষেত্রফল কত? এখানে হচ্ছে সরাসরি এক বাহু বলছে কিন্তু আরেকটা বাহু দেওয়া নাই। তার মানে আরেকটা বাহু হচ্ছে 10 স্কোয়ার, মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার। অতএব এক্স সমান হচ্ছে রুট ওভার 100 মাইনাস 64, সব মিলে আসবে হচ্ছে 6। তো এক বাহু হচ্ছে 8 মিটার, আরেক বাহু হচ্ছে 6 মিটার। তাহলে ক্ষেত্রফল হবে ডেল্টা সমান হাফ ইন্টু 6 ইন্টু 8, কাটাকাটি করে থাকে হচ্ছে 24। তার মানে অ্যান্সার হবে হচ্ছে 24 বর্গ মিটার। এইভাবে হচ্ছে অ্যান্সারগুলো আমাদের বের করতে হবে। এরপরে দেখেন, সমকোণী ত্রিভুজের অতিভুজ ব্যতীত অন্য দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত, মানে অতিভুজ ব্যতীত, তাহলে ওর ক্ষেত্রফল কত? এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। জাস্ট হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা 10 ইন্টু 6, মানে অ্যান্সার হবে 30 বর্গ ফুট। এখান থেকেই বোঝা যাচ্ছে। এরপরে দেখেন, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এত হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এটা খুব ক্রিটিক্যাল, মানে ক্রিটিক্যাল বলতে হচ্ছে আপনাদের বুঝতে হবে একটু। সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু বলছে, মানে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু, মানে অতিভুজ ছাড়া অন্য যে বাহু দুটো আছে, মানে একটা যদি হয় এক্স আরেকটা হবে এক্স, আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে অতিভুজ। তো তার মানে এই যে দুইটা আছে, এই দুইটা এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান হবে হচ্ছে 16 স্কোয়ার।
এই দুইটা হচ্ছে সমান, লম্ব এবং ভূমি। বা এখান থেকে আমি তো ওই 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু 256 x স্কোয়ার ইজ ইকুয়াল টু 128। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কতটুকু দেখেন, ত্রিভুজটার ক্ষেত্রফল ডেল্টা ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এক্স ইন্টু এক্স, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সমান হতে হচ্ছে কত, হাফ ইন্টু এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ারের মান দেওয়া আছে 128, সমান হাফ ইন্টু 128, সব মিলে আসে হচ্ছে 64। তার মানে ত্রিভুজটার ক্ষেত্রফল হবে কতটুকু, 64 বর্গ সেন্টিমিটার। এই অঙ্কটা একটু বোঝার মতো এই ছিল। তারপর কোন ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য এত হলে এবং এত হলে ত্রিভুজের ক্ষেত্রফল এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটা তো ফর্মুলা দিই, জাস্ট খুবই সিম্পল। এরপরে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি এত বা এক বাহুর দৈর্ঘ্য এত হলে উহার ক্ষেত্রফল কত। এটা আপনারা হচ্ছে আমরা এর আগে যেভাবে করলাম সেভাবে হচ্ছে আপনারা করবেন। আপনারা হচ্ছে উচ্চতাটা বের করবেন, উচ্চতা বের করে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সেটা করবেন। এটা আপনাদের হচ্ছে আমি হোমওয়ার্ক দিচ্ছি। এরপর একটি সমবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। এটা খুব সুন্দর একটা অঙ্ক দেখেন। এটা আসলে কি করছে, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি মানে কি, যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য এত এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এত। তার মানে আমি যদি বলি এই যে দুইটা বাহু হচ্ছে 10 আর 10, এটা হচ্ছে তার ভূমি, আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে 45 ডিগ্রি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। এটার আসলে সূত্রটা হচ্ছে ডেল্টা ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এ বি সাইন সি। এই ধরনের অঙ্ক আসলে আপনার আসার সম্ভাবনা খুবই কম। এটা আসলে হায়ার মানে ট্রাইগোনোমেট্রিক একটা ফর্মুলা, সমান হাফ ইন্টু দুটার হচ্ছে কত 10 ইন্টু 10 ইন্টু সাইন সি মানে হচ্ছে সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2 সমান হাফ, সব মিলে এখানে থাকে হচ্ছে 50 ইন্টু সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, সব মিলে আসে 25√2। অ্যান্সারটা হবে হচ্ছে খ 25√2। এরপরে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া অন্য দুই বাহুর দৈর্ঘ্য এত এবং এত হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। জাস্ট এই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে এই দুটা ইন্টু হাফ, এটা করবেন। এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে। এরপর দেখেন কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ এত পরিসীমা এত, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করুন। কারণ অতিভুজ দেওয়া আছে এত, আবার পরিসীমা দেওয়া আছে এত, তার মানে তিনটার যোগফল 30। তারপর অতিভুজ ছাড়াও অন্য দুইটা, তাহলে কত হলো, আমার হচ্ছে যদি হয় এ প্লাস বি মানে দুইটা বাহু সমান হবে হচ্ছে 30 মাইনাস 13 17। এখন ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে আবার কি করতে হবে দেখেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 স্কোয়ার ইজ ইকুয়াল টু 169। এখন তাহলে আমি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লিখতে পারি, এ প্লাস বি সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, সরি এ প্লাস বি পাইলাম আমি হচ্ছে এই, আচ্ছা দুঃখিত, আমি হচ্ছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সমান হচ্ছে এখানে তাহলে 17 স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত 169 প্লাস 2ab সমান হচ্ছে 289 মাইনাস 169 ইজ ইকুয়াল টু 2ab, সব মিলে হচ্ছে বা 2ab সমান 120, অতএব ab সমান হচ্ছে 60। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে, ত্রিভুজটার ক্ষেত্রফল ডেল্টা সমান হবে হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু ab সমান হাফ ইন্টু 60 মানে হচ্ছে 30। এটা হবে হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয়ের এটা, তার মানে অ্যান্সারটা হবে হচ্ছে 30 বর্গ সেন্টিমিটার। তো এইভাবে হচ্ছে আপনাদের এই প্রবলেমগুলো করতে হবে। একটি ত্রিভুজাকৃতির জমির ভূমি এত, উচ্চতা এত, প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে ঘাস লাগাতে কত খরচ হবে। তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে তার ক্ষেত্রফল, তার মানে ডেল্টা মানে খরচ তাহলে কত হবে দেখেন, হাফ ইন্টু
50 × 20 এত হচ্ছে তার ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের সাথে প্রতি বর্গ মিটারে কতটুকু লাগে, 1.5 টাকা করে লাগে হচ্ছে ঘাস লাগাইতে। তো সব মিলে আসে হচ্ছে 500 × 1.5 মানে হচ্ছে 750 টাকা। অ্যান্সার ঘ, 750 টাকা। এরপরে দেখেন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 20 বর্গ একক, ডি এবি এর এবং ই এসি এর মধ্যবিন্দু। ত্রিভুজ এডি এর মান কত বর্গ একক? এটা খুবই সুন্দর একটা অঙ্ক। দেখেন ত্রিভুজ, চিত্রটা দেখবেন, এবিসি এর ক্ষেত্রফল 20 বর্গ একক। এখন ডি হচ্ছে এবি এর আর হচ্ছে ই হচ্ছে এসি এর মধ্যমা। তো তাহলে এই যে ত্রিভুজটা হবে, ত্রিভুজ এডিই, এটা হবে হচ্ছে মূল ত্রিভুজ এ বি সি এর 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ কেন হচ্ছে দেখেন, এইটা হবে হচ্ছে এবি এর অর্ধেক, এটা হবে এবি এর অর্ধেক, এটাও হবে বিসি এর অর্ধেক। কারণ যে কোনো দুইটা বা মধ্যম বিন্দুর হচ্ছে দিয়ে যে রেখাটা কানেক্ট করা হয় সেটা হচ্ছে তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক হয়। তাহলে এই পুরা ত্রিভুজের সবকয়টা বাহুর দৈর্ঘ্য এই পুরাটার দৈর্ঘ্যের কি হচ্ছে, অর্ধেক হচ্ছে। তার মানে এর ক্ষেত্রফল হবে হচ্ছে এই ক্ষেত্রফলের 4 ভাগের 1 ভাগ। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যদি হয় 20, তাহলে ত্রিভুজ এডি এর হবে হচ্ছে 20/4 মানে হচ্ছে 5 বর্গ একক। অ্যান্সার হবে গ, 5 বর্গ একক। এরপরে দেখেন একটি সমকোণী ত্রিভুজের ভূমি 8 ফুট, লম্বা 8 হলে অতিভুজের দৈর্ঘ্য কত? জাস্ট এই দুটা √8² + 6²। অ্যান্সার আসবে খ, এটা আপনারা বাসায় করবেন। এরপরে দেখেন একটি সমকোণী ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে 5 মিটার ও 12 মিটার, অতিভুজের দৈর্ঘ্য কত? তাই একই অঙ্ক, √5² + 12² মানে অ্যান্সার আসবে 13। এটা আপনারা বাসায় করবেন। এরপর একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি হলে অতিভুজের দৈর্ঘ্য কত? আমরা এরকম অঙ্ক করলাম। আমি ধরি লম্ব হচ্ছে x, তাহলে ভূমির দৈর্ঘ্য হবে হচ্ছে লম্ব অপেক্ষা 1 মিটার কম x - 1, আর অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি, তার মানে লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি হলে এটা হবে x + 1। তাহলে আমি বলতে পারি x + 1 x - 1² + x² = x + 1² বা x² - 2x + 1 + x² = x² + 2x + 1। সব যদি এক পাশে নিয়ে আসি তাহলে সব কাটাকাটি করে থাকে হচ্ছে x² - 4x = 0 বা x × x - 4 = 0। অতএব x = হবে এখান থেকে 4। তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা হবে হচ্ছে 4 মিটার। সরি, অতিভুজ না তো, এটা হলো আমার x = 4 হলো, এটা হলো আমার লম্ব। আর তাহলে অতিভুজ হবে হচ্ছে x + 1 = 4 + 1 = 5। 5 হবে হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য। তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে ঘ, 5 বর্গ মিটার। এরপরে দেখেন একটা ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার, তৃতীয় বাহু কত হতে পারে না? মানে দুইটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 এবং 7, মানে 6 এবং 7 এর যোগফল হচ্ছে কত? 13। 13 যদি হয় তাহলে তৃতীয় বাহুটাকে মাস্ট বি 13 থেকে ছোট হতে হবে। তো এখানে অ্যান্সার আছে 5 হওয়া সম্ভব, 8 হওয়া সম্ভব, 9 হওয়া সম্ভব, কিন্তু 13 হওয়া সম্ভব না। অলদো 13 হলে কিন্তু দুটার সমান হয়, কিন্তু সেটাও সম্ভব না, হইতে হবে 13 থেকে ছোট। আপনি 12.9 হইতে পারবেন কিন্তু 13 হইতে পারবেন না। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এত এবং অপর দুই বাহুর অন্তর হচ্ছে 3 সেন্টিমিটার হলে অপর বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করেন। তো অপর দুই বাহুর অন্তর যেহেতু 3, তার মানে একটা যদি হয় হচ্ছে x আর একটা হবে হচ্ছে x - 3। তো ধরে নেই x² + x - 3² = 15² বা x² + x² - 6x + 9 = 225 বা 2x² - 6x + 9 - 225 = 0 বা 2x² - 6x - 216 = 0 বা x² - 3x
108 ইজ ইকুয়াল টু 0। তো সব মিলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, এখানে যদি আমরা করি 12x প্লাস 9x মাইনাস 108 ইজ ইকুয়াল টু 0, বা x ইন্টু x মাইনাস 12 তার মানে এখান থেকে হচ্ছে x মাইনাস 12 আর হচ্ছে x প্লাস 9। তার মানে এখান থেকে আমি বলতে পারি x ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 12, আর আরেকটা হচ্ছে x ইজ নট ইকুয়াল টু মাইনাস 9, মানে বিজোড় তো হইতে পারে না। তাহলে x একটার মান যদি হয় 12, আরেকটার মান হবে x মাইনাস 3, x মাইনাস 3 সমান হবে হচ্ছে 12 মাইনাস 3, তার মানে হচ্ছে 9। সো অ্যান্সার হবে হচ্ছে 12 আর হচ্ছে 9। সো এটা হচ্ছে অ্যান্সারটা হবে ঘ, 12 এবং 9। এরপর দেখেন একটি ত্রিভুজ আকৃতির ক্ষেত্রফল 84 বর্গ গজ। ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য এত হলে শীর্ষবিন্দু ভূমির অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? এটা আমরা এর করছি, এটা আপনারা প্রবলেমটা বাসায় করবেন। এবিসি ত্রিভুজে এবি ইজ ইকুয়াল টু এসি ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। অ্যাঙ্গেল এ এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ই বিন্দুতে ছেদ করলে এবং এই সমান 3 সেন্টিমিটার হয়, তবে বিসি সমান কত? তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলা যায়। এবি সমান এসি 5। তো অ্যাঙ্গেল এ এর সমদ্বিখণ্ডক বিসি কে ই বিন্দুতে ছেদ করে এবং এই সমান হচ্ছে কত? 3 সেন্টিমিটার। তো এখন যেটা হয়েছে, এই সমদ্বিবাহুর মানে যে শীর্ষ থেকে যে অঙ্কিত লম্ব মানে সমদ্বিখণ্ডকটা সেটা কি করে এর উপরে লম্ব হলো। তাহলে যেটা হবে যে আমি যদি এই একটা জিনিস চিন্তা করি, ত্রিভুজ এ বিই, আমি ধরলাম যে বিই সমান হচ্ছে এক্স, তাহলে এখানে আমি বলতে পারি ত্রিভুজ এই এক্স স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার, কারণ এখানে কি হয়েছে, এটা একটা লম্ব এখানে। তো তাহলে এখান থেকে আমি বলতে পারি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, অতএব সব মিলায় এক্স ইজ ইকুয়াল টু আসে হচ্ছে 4। সো এক্স এর মান যদি হয় 4, তাহলে হচ্ছে বিসি সমান কত হবে? 2 ইন্টু বিই সমান হচ্ছে 2 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 8। তো তাহলে অ্যান্সারটা হবে কত? 8 সেন্টিমিটার। বিসি এর মান হবে হচ্ছে কত? 8 সেন্টিমিটার। এরপরে দেখেন ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো, কোন ত্রিভুজ অঙ্কন সম্ভব? 2 আর 3 5, এর থেকে বড় হচ্ছে 6, এটা অঙ্কন করা সম্ভব না। 3 4 5, এটা অঙ্কন করা সম্ভব। 3 আর 4 মিলে 7, এর থেকে বড় হচ্ছে 8, এটা অঙ্কন করা সম্ভব না। 1 আর 2, আর 3 নাম্বার হচ্ছে 1 আর 2 এর যোগফল, তার মানে এটাও সম্ভব না। একমাত্র সম্ভব হচ্ছে খ। সো এইভাবে আমাদের প্রবলেমগুলো দেখতে হবে। এরপরে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এত, সমকোণে সন্নিহিত বাহুদ্বয়ের একটি এত একক হলে অপরটি কত? সো আমরা কি করব? হাফ ইন্টু 12 ইন্টু এক্স সমান হচ্ছে 144, কারণ ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে সন্নিহিত বাহু দুটাই। তো তার মানে সব মিলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 144 ইন্টু 2 ডিভাইড বাই 12, মানে অ্যান্সার আসবে হচ্ছে 24। অ্যান্সার হবে ঘ, 24 একক। এইভাবে করে আমাদের প্রবলেমগুলো করতে হবে। এরপর দেখেন ত্রিভুজ এ বি সি এ অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি এর অন্তর্দ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হলে কোন বি ও সি সমান কত? এটা আসলে একটা প্রমাণ। কি করছে যে অ্যাঙ্গেল ত্রিভুজ এ বি সি এর কোন বি ও সি এর অন্তর্দ্বিখণ্ডক দ্বয়, দেখেন এইখানে ত্রিভুজ আছে দুইটা। প্রথম ত্রিভুজে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি সমান হচ্ছে 180 ডিগ্রি, আর এইখানে হচ্ছে কি করছে, এদের অন্তর্দ্বিখণ্ডক মানে হচ্ছে এটা হচ্ছে বি এর অর্ধেক, এটা সি এর অর্ধেক, তাহলে হাফ ইন্টু অ্যাঙ্গেল বি প্লাস হাফ ইন্টু অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল বি ও সি, এটার মানও কত? এখানেও একটা ত্রিভুজ, এটার মান হবে 180 ডিগ্রি।
তো এটা যদি হয়ে থাকে তাহলে আমার কথা এটা হচ্ছে অ্যাঙ্গেল বিওসি সমান কত। তো এখানে আমি এটাকে লিখতে পারি বা হাফ ইন্টু অ্যাঙ্গেল এ প্লাস হাফ ইন্টু অ্যাঙ্গেল বি প্লাস হাফ ইন্টু অ্যাঙ্গেল সি মাইনাস হাফ ইন্টু অ্যাঙ্গেল এ প্লাস বিওসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। কি করলাম, হাফ ইন্টু অ্যাঙ্গেল এ দিয়ে হচ্ছে তিনটাকে এভাবে নিয়ে আসলাম। এখন দেখেন সমান সমান এখান থেকে আমি লিখতে পারি হাফ ইন্টু অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি মাইনাস হাফ ইন্টু অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বিওসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো সমান সমান এখানে হচ্ছে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো আমরা জানি হাফ ইন্টু এত মাইনাস হাফ ইন্টু অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বিওসি 180 ডিগ্রি। তো সব মিলায় যদি ওই পাশে নিয়ে যান তাহলে অ্যাঙ্গেল বিওসি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু অ্যাঙ্গেল এ সমান আসে হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু অ্যাঙ্গেল এ। তার মানে অ্যাঙ্গেল বিওসি সমান হবে হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু অ্যাঙ্গেল এ। তো এই জিনিসটা আপনার মানে উপপাদ্য ক্লাস 9 এ এসেছিল। ত্রিভুজ এবিসিএ এডি অ্যাঙ্গেল এ এর সমদ্বিখণ্ডক এবং এডিবি সূক্ষ্মকোণ হলে কি হবে? কি বলছে যে অ্যাঙ্গেল এ এর সমদ্বিখণ্ডক হচ্ছে এডি, সরি অ্যাঙ্গেল এ আছে এখানে, ধরলাম যে এটা একটা সমদ্বিখণ্ডক হচ্ছে এডি। তো বলছে যে এডিবি যদি সূক্ষ্মকোণ হতো, যদি আমি ধরে নিচ্ছি তাহলে এরকম এডিবি সূক্ষ্মকোণ হলে তখন কি হবে? তখন হবে হচ্ছে কি বলছে এডি গ্রেটার দেন এসি, তারপরে এবি গ্রেটার দেন এসি। তখন যেটা হবে তখন হবে হচ্ছে বিডি গ্রেটার দেন সিডি। তার মানে এইখানে হচ্ছে সূক্ষ্মকোণ যদি হইতো, মানে এটা যদি 90 ডিগ্রি হইতো তাহলে এই দুইটা হচ্ছে পরস্পর সমান হইতো, বিডি সমান সিডি। কিন্তু এটা যেহেতু 90 ডিগ্রি, মানে এটা যেহেতু সূক্ষ্মকোণ, তার মানে কি এটা হচ্ছে এদিকে ইনক্লাইন্ড হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে সি এর দিকে চলে গেছে, তার মানে সিডি অংশটা ছোট হয়ে গেছে, বিডি অংশটা বড় হয়ে গেছে, দ্যাট ইজ বিডি গ্রেটার দেন সিডি। এটাও আমাদের একটা উপপাদ্যের প্রমাণ ছিল। সমকোণ সংলগ্ন হলে এর অতিভুজের মান কত, এটা আপনাদের হোমওয়ার্ক, এই অঙ্ক আমরা অনেক করলাম। এরপরে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ, সেটা হবে হচ্ছে কত, ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের 4 গুণ হবে। এটা হচ্ছে মানে খুব নর্মাল আমরা এই করি। যেমন ধরেন যে আমরা যদি হয় একটা যদি হয় এক্স স্কোয়ার, আরেকটা হচ্ছে x/2, এটা হোল স্কোয়ার মানে কত 1/4 ইন্টু এক্স স্কোয়ার, তার মানে হচ্ছে এটার থেকে এটা হচ্ছে কত 4 গুণ হবে। তো তারপরে আমরা দেখি যে সিটি বি ইজ 5 miles east from city A and city C is 10 miles southeast from city B. Which of the following is the closest distance from city A to city C? আচ্ছা, এটা যদি আমি চিন্তা করি, দেন এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, যেটা ম্যাপে অনুযায়ী। তো আপনাদের কিন্তু ম্যাপের এটা যখন ক্লাস করবেন তখন এই ডিরেকশনগুলো খুব ভালোভাবে জানা থাকতে হবে। এইসব প্রশ্ন আসে, বিশেষ করে মানসিক দক্ষতায়ও আসে। এবং সবসময় মনে রাখবেন ম্যাপের সবচেয়ে নিচের দিকে যে অংশটা থাকে সেটা থাকে সাউথ, আর সবচেয়ে লেফটে থাকে হচ্ছে ওয়েস্ট। এই দুটো রাখলে বাকি দুটা পারবেন। তো দেখেন সিটি বি ইজ 5 miles east from সিটি এ, আচ্ছা, আর সিটি সি ইজ 10 miles southeast from সিটি বি। তো তার মানে আমি যদি বলি সিটি বি 5 miles east from city A, আমি এটাকে উল্টা হয়ে বলতে পারি city A is 10 miles west, 5 miles west from city B। তার মানে আমি যদি বলি যে এখানে হচ্ছে city A, এটা হচ্ছে কত city B। তা বলছে আবার কি city C is 10 miles southeast of city B, তার মানে সে এখান থেকে কি করছে এদিকে হচ্ছে 10 মাইল সাউথ ইস্ট, এটা হচ্ছে city C। তাহলে which of the following
ইজ দ্য ক্লোজেস্ট টু দ্য ডিস্টেন্স ফ্রম সিটি এ টু সিটি সি, এটা হবে সিটি সি। তার মানে এদের ভিতরে ক্লোজেস্ট ডিস্টেন্স হচ্ছে এইটা। এখন কোশ্চেনটা হচ্ছে এটা আমরা কিভাবে বের করতে পারি। তো এটা আমাদের, এটা যদি হয় 10, তার মানে এটা হবে হচ্ছে এটা 5√2, এটা ত্রিকোণমিতি, আর এটা হচ্ছে 5√2 + 5। তার মানে এটা হচ্ছে অ্যান্সারটা হবে হচ্ছে ত্রিকোণমিতি হচ্ছে এই এক্স অতিভুজ সমান হবে হচ্ছে √5 + 5√2 হোল স্কোয়ার প্লাস 5√2 হোল স্কোয়ার। এখানে আমাদের করে দেখতে হবে আসলে কতটুকু আসে। অ্যান্সারটা হবে হচ্ছে অ্যারাউন্ড কত আসবে দেখি, 25, 50, 75 প্লাস হচ্ছে 75/2 50, 125। সব মিলে আসবে হচ্ছে অ্যারাউন্ড 14 মাইলের মতো অ্যান্সারটা। সেটা আপনারা একটু বাসায় একটু করবেন ভালো মতো। এটা একটি সরলরেখার অবঙ্কিত বঙ্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/4 অবঙ্কিত বঙ্গের ক্ষেত্রফল কত, এটা আমরা দেখলাম যে 4 গুণ। তারপরে এ বি ও সিডি সরল অবিন্দু ছেদ করে নিচের কোন গাণিতিক বাক্যটি, এটা হচ্ছে বিপরীত কোণ দুটা হচ্ছে পরস্পর সমান হবে। কি করছে, এ বি সি ডি পরস্পর অবিন্দুতে, তার মানে অ্যাঙ্গেল এইটা আর এই দুটা অ্যাঙ্গেল সমান। আবার অ্যাঙ্গেল এ ও ডি সমান হচ্ছে অ্যাঙ্গেল বি ও সি। তো এটা যেহেতু নাই, তো হ্যাঁ আছে, অ্যাঙ্গেল এ ও ডি সমান অ্যাঙ্গেল বি ও সি, তার মানে হচ্ছে এই অ্যাঙ্গেল আর হচ্ছে এই অ্যাঙ্গেলটা সমান। তো অ্যাঙ্গেল এ ও ডি সমান অ্যাঙ্গেল বি ও সি আছে। সো এটা হচ্ছে সঠিক। এরপরে এত সরলরেখা দুটি যে বিন্দু অতিক্রম করবে, এটা কি, এটা হচ্ছে এই দুটার এক্স আর ওয়াই সলভ করতে হবে। তো কিভাবে করবেন, যে একটার থেকে প্রতিস্থাপন করে হচ্ছে আরেকটা নিয়ে গেলে আসলে যেটা আসবে সেটাই, যে 3x - y সমান 2, আবার সে কত 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 5। তো এটা কিভাবে হতে পারে, y ইজ ইকুয়াল টু 3x - 2, এটা 1 নাম্বার থেকে নিলাম। এটা পরে এখানে বসাই দিই 2x প্লাস 3 ইন্টু 11x is equal to 11, অতএব x is equal to 1। x এর মান যদি 1 হয় তাহলে অতএব y এর মান কত, y এর মান হবে হচ্ছে 3 × 1 - 2, মানে y এর মান হবে 1। তার মানে কোন বিন্দু অতিক্রম করবে, 1 × 1 1 1 বিন্দুতে। অ্যান্সার হবে হচ্ছে গ। এরপরে এই দুটি কোণ পরস্পর সমান এবং এদের একটির বাহু অপরটির এক বাহুর সমান্তরাল। কোণ দুটি এবং বাহুদ্বয়ের ভিতরে কিরূপ সম্পর্ক। দুটি কোণ পরস্পর সমান, একটির এক বাহু অপরটির এক বাহুর সমান্তরাল, তার মানে এরা হচ্ছে কি করছে দেখেন, এটা হচ্ছে অনেকটা এইরকম অনুরূপ কোণগুলা হচ্ছে বা একান্তর কোণ। তার মানে কোণ দুইটা হচ্ছে পরস্পর সমান্তরাল হবে। এই যে দুটো সমান্তরাল বাহু, আর একটার এক বাহু অপরটির এক বাহুর সমান্তরাল, কারণ এই যে এটার এই বাহু এবং এটার এই বাহু সমান্তরাল, তার মানে এরা কি হবে, এরা পরস্পর সমান্তরাল হবে। আচ্ছা, কোন দুটি, দুঃখিত, কোন দুটির অপর বাহুদ্বয়ের মধ্যে সম্পর্ক কিরূপ হবে, অপর বাহুটা হবে হচ্ছে কি পরস্পর ছেদক হবে কোন দুটির অপর বাহু। তো এরপরে হচ্ছে আমাদের একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার 1/3 উপর অঙ্কিত বর্গের কত গুণ, এটার অ্যান্সারটা হবে হচ্ছে 9 গুণ। এটা আমরা একটু আগে যেটা দেখলাম ওরকমই। এবার একজন লোক একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করে 12 কিলোমিটার ঠিক উত্তর দিকে গেল এবং সেখান থেকে 5 কিলোমিটার ঠিক পূর্ব দিকে গেল, যাত্রা শেষে এ থেকে কতটুকু। এটা হচ্ছে জাস্ট আপনাদের আবারও দেখাই দেই যে দক্ষিণ, উত্তর, পশ্চিম, পূর্ব। তো এ একটা অবস্থান ছিল, সে হচ্ছে কি করলো, যাত্রা করলো 12 কিলোমিটার ঠিক উত্তর দিকে গেল, এখানে গেল 12, আর সেখান থেকে আবার কি করলো 5 কিলোমিটার গেল আবার কি পূর্ব দিকে। তাহলে এটা কি হবে, যাত্রা শুরু থেকে ডিস্টেন্স হচ্ছে 12² + 5² √/, সমান হবে হচ্ছে 17।
অ্যান্সার হবে ক। সেই চারটা শেষে এ থেকে কতটুকু দূরে থাকবে 17। এরপরে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? তো শুরুতে ধরেন দৈর্ঘ্য ছিল এ, পরে দৈর্ঘ্য হলো কত, 2 মিটার বাড়ানোর পরে a+2। তাহলে শুরুতে ক্ষেত্রফল ছিল হচ্ছে √3/4 a স্কোয়ার, আর পরে হলো √3/4 ইন্টু a+2 হোল স্কোয়ার। সো এই যে ক্ষেত্রফল কতটুকু বেড়ে গেল, ক্ষেত্রফল বেড়ে গেল হচ্ছে 3√3, বা √3/4 যদি আমি কমন নেই তাহলে a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 মাইনাস a স্কোয়ার 3√3 কাটাকাটি করে হচ্ছে, বা 4a প্লাস 4 ইজ ইকুয়াল টু 12, বা 4a ইজ ইকুয়াল টু 8, অতএব a ইজ ইকুয়াল টু 2। তার মানে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ছিল কত, 2 মিটার। খুবই ইজি অঙ্ক এগুলো, আপনারা কিন্তু করতে থাকলে দেখবেন যে অনেকেই করে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর কি হবে, তৃতীয় বাহুর হবে হচ্ছে অর্ধেক। আমরা এই যে বললাম তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। 253 ডিগ্রি কোণকে কি বলা হয়, এটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ, আমরা এটা শিখছি। এরপরে দেখেন নিউক্লিয়ারের মহাগ্রন্থে কয়টি খণ্ডে বিন্যস্ত ছিল, এটা ছিল হচ্ছে 13টা খণ্ডে। এটা একটু জেনে রাখবেন কারণ এই জিনিসটা আপনাদের বইয়ে সম্ভবত বোর্ডের বইয়ে আছে এটা। তা রেখার প্রান্তবিন্দু সংখ্যা কত, কোনো প্রান্তবিন্দু নাই ভাই। রেখা রেখাংশ কিন্তু একটু বলছি যে রেখার কোনো প্রান্তবিন্দু নাই, রেখাংশের হচ্ছে 2টা প্রান্তবিন্দু আছে, আর রশ্মির হচ্ছে একটা প্রান্তবিন্দু আছে। এবার দেখেন একটি সুষম বহুভুজের প্রত্যেকটির অন্তস্থ কোণের পরিমাণ 162 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? তো ধরলাম যে বহুভুজের বাহুর সংখ্যা হচ্ছে n, তাহলে আমরা জানি যে s ইজ ইকুয়াল টু n-2 ইন্টু 180 ডিগ্রি। s হচ্ছে কি, s হচ্ছে বহুভুজের মোট কোণের পরিমাণ। এখন তার যদি n সংখ্যক বাহু থাকে তাহলে তার শীর্ষবিন্দু থাকবে n সংখ্যক, তাহলে তার মোট কোণের পরিমাণ হবে হচ্ছে n ইন্টু 162 সমান হচ্ছে 180n মাইনাস 360। তো কাটাকাটি করে কি থাকে দেখেন, বা 18n ইজ ইকুয়াল টু 360, অতএব n সমান আসে হচ্ছে 20। সো তার বাহুর সংখ্যা হবে কত, 20টা। সো এইভাবে করে আমাদের সলভ করতে হবে। এরপর দেখেন একটি বহুভুজের প্রতিটি কোণ এত হলে কয়টি বাহু আছে, একইভাবে দিবেন যে n ইন্টু 120 ইজ ইকুয়াল টু n ইন্টু n-2 ইন্টু 180, বা 180n মাইনাস 120n ইজ ইকুয়াল টু 360, অতএব n সমান হচ্ছে 360 ভাগ 60 সমান হচ্ছে 6। তার মানে বাহু আছে 6টা। তো এরপরে লাস্ট যেটা সেটা হচ্ছে একটি পঞ্চভুজের, মানে বলেছে 5টা সাইড আছে, n এর মান 5, অভ্যন্তরীণ 5টি কোণের সমষ্টি কত? তাই আমি ধরলাম যে 5টি কোণের সমষ্টি কত, s ইন্টু পঞ্চভুজ মানে হচ্ছে কত, 5 মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি সমান হচ্ছে কত, 3 ইন্টু 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু 540 ডিগ্রি। তার মানে অভ্যন্তরীণ 5টি কোণের সমষ্টি হবে কত, 540 ডিগ্রি। সো এই আমাদের মোটামুটি ক্লাস। তা আমাদের এই ক্লাসে কিন্তু আমরা অনেকগুলো প্রবলেম করেছি, এবং আমরা দেখাইছি যে আসলে জ্যামিতিতে কিন্তু আপনার অনেক রকমের প্রবলেম আসতে পারে, এবং এই প্রবলেমগুলো অবভিয়াসলি আপনারা অনেকগুলো প্রবলেম ছোট ক্লাসে থাকতে স্কিপ করে গেছেন, কারণ পড়াশোনার দরকার হয় নাই, তখন হয়তো মনে হয়েছে যে অন্যগুলা ইম্পর্টেন্ট ছিল, পড়লে হয়ে যাবে। কিন্তু আমাদের কপালটা খারাপ থাকলে দেখা যাবে আপনার সেখান থেকে প্রশ্ন চলে আসছে। কাজে আমাদের রিকোয়েস্ট থাকবে যে আমরা এখানে যে যতগুলো প্রবলেম দেখিয়েছি আপনারা সবগুলো প্রবলেম খুব যত্ন সহকারে পড়বেন। সো ধন্যবাদ সবাই।